এই মেয়েটির নাম ম্যারি। সে সারাক্ষণ তার হাজব্যান্ডের কাছ থেকে লুকিয়ে বেড়াতো, কিন্তু সে যখনই পালাতে চাইতো তখনই তার হাজব্যান্ড তাকে ধরে ফেলতো। এবং সে তার হাজব্যান্ডের কাছ থেকে লুকানোর জন্য তার চেহারাও পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু সেটাও সে তার হাজব্যান্ডের জন্য আর করতে পারেনি। এবং শেষ পর্যায়ে সে আর কোনো উপায় না পেয়ে সুইসাইড করতেও চেয়েছিল। তো বন্ধুরা, এই মেয়েটি কেন তার হাজব্যান্ডের কাছ থেকে লুকাতে চাইতো সেটা জানতে হলে দেখতে হবে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি। তবে এই ড্রামাটি অনেক বড় হওয়ার কারণে আমরা পার্ট বাই পার্ট ভিডিও বানাবো। সেজন্য আগে থেকেই বলবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিন, যাতে করে এর পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনি পেয়ে যান। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে চলুন ড্রামাটি শুরু করি। তো গল্পের শুরুতেই আমরা এই ম্যারি নামক মেয়েটিকে একটি পেইন্ট করতে দেখি, এবং পাশাপাশি সে তার ফোন দিয়ে একটি ভিডিও দেখছিল, এবং এই ভিডিওটি ছিল একজন প্লাস্টিক সার্জারি করার ডাক্তারের। এরপর তার হাজব্যান্ড, যার নাম ক্যাং, সে ম্যারির কাছে আসে, এবং ম্যারির পেইন্টিং অনেক সুন্দর হওয়ার কারণে তার হাজব্যান্ড প্রশংসা করতে থাকে। এরপর তার হাজব্যান্ড ম্যারির পেইন্টিংয়ের কথা তার কাছে জিজ্ঞাসা করে। তখন ম্যারি তার হাজব্যান্ডকে বলে, এটা আমার করা পেইন্টিং, সেই জন্য এটার নাম রাখলাম দিস ইজ মাই ওয়ান্ট পেইন্টিং। তখন ম্যারির হাজব্যান্ড তাকে বলে, আচ্ছা এটা তোমার নিজের পেইন্টিং, সেই জন্য এটা আমি কাউকে কিনতে দেব না, এটা আমি নিজেই কিনে নেব, কারণ আমি কখনোই চাইবো না আমার স্ত্রীর হাতে করা পেইন্টিং বাইরের কেউ কিনুক, সেই জন্য এই পেইন্টিংটি আমি নিজেই কিনে নেব। কিন্তু ম্যারি এতে মোটেও খুশি ছিল না, কারণ ম্যারি চাইতো তার পেইন্টিং বাইরের কেউ কিনুক আর প্রশংসা করুক। মানে এখানে বুঝতেই পারছেন, নিজের লোক প্রশংসা করলে যতটা ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে বাইরের কেউ প্রশংসা করলে, আর এটা আমাদের সবারই কম বেশি মনে হয়। তো এরপর ম্যারির হাজব্যান্ড ক্যাং ম্যারিকে নিয়ে ডিনারে যায়, এবং সেই সময় ম্যারিকে দেখতে অনেক সুন্দর লাগার কারণে তার হাজব্যান্ড তাকে আদর করে, কিন্তু ম্যারি এটাও অপছন্দ করত। এরপর তারা ডিনার করছিল, এমন সময় ক্যাংয়ের কাছে একটি ফোন আসে, আর ক্যাং ম্যারিকে বলে, আমার এখনই বের হতে হবে, এই বলে সে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ম্যারি সেই ডক্টরের, মানে যেই ডক্টর প্লাস্টিক সার্জারি করতো, তার ইন্টারভিউ দেখছে। ম্যারি সেই ডক্টরের ইন্টারভিউ দেখছিল, তখনই সেখানে তার হাজব্যান্ড চলে আসে, আর সে ম্যারিকে বলে, আমার এখন অফিসে যেতে হবে, তুমি এখান থেকেই বাড়িতে চলে যেও। এরপর ম্যারি সেই ডক্টরের ইন্টারভিউ দেখা শেষ করে বাড়ির দিকে রওনা হয়, আর ম্যারির পিছনে আমরা দুজন লোককে দেখতে পাই, যারা মূলত ম্যারির বডিগার্ড, আর তারা দুজন ছিল ম্যারির হাজব্যান্ড মানে ক্যাংয়ের লোক। এবং ম্যারি এখান থেকে বাসায় না যেয়ে সে চলে যায় সেই ডক্টরের কাছে, মানে ম্যারি যে ডক্টরের ইন্টারভিউ দেখছিল সেই ডক্টরের কাছে চলে যায়। অন্যদিকে ম্যারির সাথে যে দুই বডিগার্ড ছিল তারা মূলত ম্যারির সাথে সাথেই ঘুরতো, এবং ম্যারি কখন কি করে কখন কোথায় যায় সেটা ম্যারির হাজব্যান্ড ক্যাংকে জানায়। তো ম্যারি যেহেতু সেই ডক্টরের কাছে যাবে, সেই জন্য তার সাথে থাকা বডিগার্ড দুজনকে বলে সে পাশের একটি আর্ট গ্যালারিতে যাচ্ছে, আর এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর ম্যারি সেই ডক্টরের কাছে যাওয়ার জন্য লিফটে ওঠে, এবং সে যেহেতু 4 তলায় যাবে সেই জন্য 4 চাপে, এবং সে 4 তলায় গিয়ে সেই ডক্টরের কক্ষে পৌঁছায়। এখান থেকে আপনাদেরকে আগে থেকেই বলে দিই, এই ডক্টরের নাম মিস্টার জুন। তো মিস্টার জুনের কাছে ম্যারি গিয়ে বলে, প্লিজ আপনি আমার চেহারাটি পরিবর্তন করে দিন। এবং ডক্টর জুন অবাক দৃষ্টিতে ম্যারির চেহারার দিকে তাকিয়ে থাকে, কারণ ম্যারি দেখতে অনেক কিউট ছিল, সেই জন্য ডক্টর জুন মনে মনে ভাবে, এত সুন্দরী মেয়ের আবার প্লাস্টিক সার্জারি করার কি দরকার। তো ম্যারি তাকে বলে, প্লিজ আপনি আমাকে হেল্প করুন, আমি আমার এই চেহারার জন্য অনেক বড় বিপদের ভিতরে আছি। তখন ডক্টর জুন তাকে বলে, আমি তেমন ভালো কোনো প্লাস্টিক সার্জারি করতে পারি না, আমার প্লাস্টিক সার্জারি খুব নর্মাল লেভেলের। তখন ম্যারি ওই ডক্টরকে বলে, আপনি তো ইন্টারভিউতে বলেছিলেন আপনি যে কারো চেহারা পুরো পরিবর্তন করে দিতে পারেন। তখন ডক্টর বলে, না, ওটা আমি ভুল বলেছিলাম, আমি যে প্লাস্টিক সার্জারি করি তাতে চেহারার হালকা পরিবর্তন হয়, তবে দেখতে কিছুটা আগের মতোই থেকে যায়। তখন ম্যারি ডক্টরের কাছ থেকে মন খারাপ করে চলে যেতে চাইলে ডক্টর তাকে ডাক দিয়ে বলে, আচ্ছা আপনার কি সমস্যা আপনি আমার কাছে খুলে বলতে পারেন, আমি দেখি প্লাস্টিক সার্জারি করা ছাড়া আর কোনো উপায় আছে কিনা। অন্যদিকে ম্যারির হাজব্যান্ড যেই শুনছে সে ক্লিনিকে গিয়েছে, তখনই সে ম্যারিকে পাগলের মতো খুঁজতে থাকে আর ভাবতে থাকে সে কোন ক্লিনিকে যেতে পারে। এদিকে ম্যারি সেই ডক্টরকে আর কিছু না বলে চলে যেতে চাইলে ডক্টর পেছন দিক থেকে তাকে বলে, এভাবে রাগ করে কিছুই হবে না, তার চেয়ে বরং আপনি আমাকে খুলে বলুন যে আপনার কি সমস্যা হয়েছে, এবং আপনার চেহারা নিয়ে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে তাহলে আপনি প্রতিবাদ করুন। কিন্তু ম্যারি কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়, আর ডক্টর তাকে পেছন দিক থেকে আবারও বলে, এর পরের বার যখন আপনি আমার কাছে আসবেন আশা করি সেই সময় আপনার সমস্যার কথা আমার কাছে খুলে বলবেন। এরপর ম্যারি সেখান থেকে চলে যায় সোজা বাড়িতে। এখানে ম্যারি যখনই তার হাজব্যান্ডের কাছ থেকে পালাতে চাইতো তখনই তার হাজব্যান্ড তাকে খুঁজে বের করে ফেলতো, আর তার হাজব্যান্ড তাকে বলতো, তুমি যতই পালাতে চাও তোমার চেহারা দেখেই আমি চিনে ফেলতে পারবো। মূলত এই কারণেই ম্যারি প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার চেহারাটি পরিবর্তন করতে চায়। তো ম্যারি বাসায় ফিরে গিয়ে কিচেনে কাজ করছিল, তবে এই বাসাটি তার জন্য একটি বাসা ছিল না, এটা ছিল তার জন্য একটি চিড়িয়াখানা। তো এরপর ম্যারির পেছন দিক দিয়ে তার হাজব্যান্ড এসে বলে, তুমি কি কোনো আর্ট গ্যালারিতে গিয়েছিলা? আর এটা শুনে ম্যারির হাত থেকে শাকের বাটিটি পড়ে যায়। এরপর ম্যারির হাজব্যান্ড তার কাছে এসে ম্যারিকে জড়িয়ে ধরে,
আর সে ম্যারিকে বলে তুমি শুধু আমার, আর তোমাকে শুধু আমি টাচ করব, অন্য কেউ তোমাকে টাচ করতে পারবে না। কিন্তু ম্যারি এটা মোটেও পছন্দ করতো না। আর এখানে ম্যারির হাজব্যান্ড ছিল একজন বাজে লোক। মূলত সেই কারণেই ম্যারি তার হাজব্যান্ডের সাথে থাকতে চায় না, এবং ম্যারিকে তার হাজব্যান্ড জোর করেই বিয়ে করেছে। তো সেটা কিভাবে করেছে সেটা আমরা এই মুভির শেষ পার্টগুলোর ভিতরে জানতে পারবো। অন্যদিকে সে ডক্টর জুনকে দেখানো হয়। ডক্টর জুনের একটি আর্ট গ্যালারি আছে, এবং সেই আর্ট গ্যালারি থেকে একজনের আর্ট সে পছন্দ করবে, আর সে যার আর্টটি পছন্দ করবে সেই হবে উইনার। মানে এটা একটি প্রতিযোগিতার মতো। তো ডক্টর জুন যেই আর্টটি পছন্দ করেছে সেটা ছিল ম্যারির করা আর্ট। এরপর সিন এখান থেকে পরিবর্তন হয়ে চলে যায় তাদের বাড়িতে। সেখান থেকে আমরা জানতে পারি ম্যারির হাজব্যান্ডের থেকেও বাজে লোক ছিল ম্যারির শ্বশুর, মানে ক্যাংয়ের বাবা। তো ক্যাংয়ের ভাই আজকে কলেজ থেকে অনেক দেরি করে ফিরেছে, সেই জন্য ক্যাংয়ের বাবা তার ছেলের সাথে অনেক রাগারাগি করে, এবং এক পর্যায়ে তার ছেলেকে সে মারতে ওঠে। কিন্তু তখন ম্যারি তার সামনে আসে, সে তার দেবরকে মার খেতে দেয় না। তো ম্যারি সামনে দাঁড়িয়েছে, এ কারণে ক্যাংয়ের বাবা আরও রেগে যায়, আর সে ম্যারিকে বলে তোমাকে কে সামনে দাঁড়াতে বলেছে। আর এই বলে সে ম্যারির উপরেও রেগে যায়, এবং সে ম্যারিকে মারতেও ওঠে। তখন ক্যাং তাকে থামিয়ে দেয়, বলে বাবা আপনি শান্ত হন। এরপর তারা দুপুরের লাঞ্চ করছিল, তখন ক্যাংয়ের বাবা ম্যারিকে বলে তোমাদের বিয়ে হয়েছে প্রায় 5-7 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তোমার কোনো বাচ্চা হলো না কেন? তখন ম্যারি তার শ্বশুরকে মানে ক্যাংয়ের বাবাকে বলে বাবা আমি আমার এই সমস্যার সমাধানের জন্য ঔষধ খাচ্ছি। তখন তার শ্বশুর তাকে বলে এত বছর ধরে ঔষধ খাচ্ছ কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। এভাবে ম্যারিকে ম্যারির শ্বশুর অনেক কথা শুনিয়ে দেয়। এরপর ক্যাং ম্যারিকে নিয়ে আলাদা একটি স্থানে যায়, এবং সে ম্যারিকে বলে তুমি আমার বাবার সামনে কম আসা যাওয়া করো, দেখতেই তো পাচ্ছ আমার বাবা একজন মেজাজি লোক, সেই জন্য তুমি আমার বাবার সামনে একটু কম আসা যাওয়া করো। এরপর ক্যাং ম্যারিকে বলে এখন আমার যেতে হবে, কিন্তু তোমার মুখে কোনো হাসি নেই কেন? আমি যাওয়ার আগে তোমাকে একটু হাসি মুখে দেখতে চাই, তাই তুমি এখন একটু হাসো। কিন্তু ম্যারিকে তো ক্যাংয়ের বাবা অনেক বকাঝকা করেছে, আর ক্যাংয়ের বাবার এসব বাজে কথা ম্যারির পছন্দ হচ্ছিল না, সেই জন্য ম্যারির মন খারাপ আর তার মুখে কোনো হাসি নেই। এরপর ম্যারি কিচেনে গিয়ে তার প্রেগন্যান্সি সমস্যার সমাধানের ঔষধগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছিল, আর তখনই সেখানে আবারও ক্যাং চলে আসে, এবং সে ম্যারিকে বলে তুমি তাহলে এতদিন ধরে এই কাজ করে যাচ্ছ, তুমি তোমার প্রেগন্যান্সি সমস্যার সমাধানের ঔষধগুলো কেন ছিঁড়ে ফেলছো? তখন ম্যারি তার হাজব্যান্ডকে বলে আমি চাই না আমার কোনো সন্তান হোক, কারণ তাহলেই তুমি আমাকে এখানে চিরতরের জন্য রেখে দেবে, এবং আমি এখান থেকে আর পালাতে পারবো না, আর তোমার এই বন্দি চিড়িয়াখানায় আমি মোটেও থাকতে চাই না। তখন ম্যারিকে তার হাজব্যান্ড বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বন্দি করে রাখিনি, এছাড়া তুমি এখান থেকে পালাতে চাইলেও পালাতে পারবে না। এবং ক্যাং এটাও বলে যে তোমার যদি এখন কোনো বাচ্চা কাচ্চা থাকতো তাহলে আমার বাবার কথাগুলো তোমার শুনতে হতো না। তখন ম্যারি আবারও বলে তোমার কাছ থেকে আমি কখনোই বাচ্চা নেব না, কারণ তাহলে আমি এখানে সারা জীবনের জন্য বন্দি হয়ে যাব। এরপর ক্যাং ম্যারিকে নিয়ে আলাদা একটি রুমে চলে যায়, আর সেখানে পেন্টিং করার জন্য সকল মালামালি ছিল, এবং ক্যাং ম্যারিকে বলে দেখো এগুলো সব তোমার জন্য করেছি, তুমি পেন্টিং করতে ভালোবাসো এই কারণেই এগুলো আমি তোমার জন্যই করেছি। তখন ম্যারি বলে আমি চাইনি এরকমের পেন্টিং করতে, আমি চাই আমার পেন্টিং সারা বিশ্ব দেখুক আর আমার প্রশংসা করুক। তখন ক্যাং ম্যারিকে বলে তুমি যা ইচ্ছা করো কিন্তু আমার জন্য করো। এরপর ম্যারি ক্যাংকে বলে তোমার সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল তখন তুমি তোমার মায়ের কথা বলেছিলে, এবং তোমার মায়ের কথা শুনে আমার একটু মায়াও হয়েছিল, আর আমি জানি তোমার মায়ের সাথে আমার চেহারার মিল থাকার কারণে তুমি আমাকে পছন্দ করো, আর এই জন্যই তুমি আমাকে বিবাহ করেছো। ম্যারির মুখে এই কথা শুনে ক্যাং অত্যন্ত রেগে যায়, আর সে রুমের দরজা জানালা সব বন্ধ করে দেয়, এবং সে রুমের পর্দাটিও সব টেনে দেয় যাতে করে বাইরে থেকে কিছু দেখতে না পাওয়া যায়। আর ক্যাংয়ের এইসব কাজকর্ম দেখে ম্যারি অনেক ভয় পেয়ে যায়। যাই হোক, এরপর সিন পরিবর্তন হয়ে দেখানো হয় সেই ডক্টরের কাছে। সে ডক্টর অনেকদিন পর তার নিজের বাড়িতে এসেছে। সেখানে আমরা জানতে পারি ডক্টর জুনের মা একটি অসুস্থ মেয়ের অনেকদিন ধরে ট্রিটমেন্ট করছিল। এরপর ডক্টর জুন তার মাকে দেখতে না পেয়ে ঘরের ভিতরে ঢোকে, আর সে সেই মেয়েটিকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সে প্রথমবার দেখায় মেয়েটির প্রেমে পড়ে গিয়েছে। এরপর দেখানো হয় ম্যারিকে। ম্যারি সে বন্দি রুমের ভিতরেই বসেছিল। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করলে ম্যারি দরজা খুলতে যায়, এবং দরজা খুলে সে একজন ডেলিভারি বয়কে দেখতে পায়। সেই লোকটি ম্যারির হাতে একটি ব্যাগ দিয়ে বলে এখানে আপনার জন্য কিছু ড্রেস রয়েছে, এবং এটা স্যারে পাঠিয়েছে, আর স্যার আপনাকে ডিনারে যেতে বলেছে। অন্যদিকে ডক্টর জুনকে দেখানো হয়। ডক্টর জুন পেন্টিংয়ের ক্ষেত্রে অনেক এক্সপার্ট, আর সে ম্যারি দেখা সেই পেন্টিংটি দেখে বলে দেয় এই পেন্টিং বোঝাতে যাচ্ছে যে এই পেন্টিংয়ের ফুলটি কিছুদিনের মধ্যে মারা যাবে। তবে জুন এটা বুঝতে পারছিল না যে এই পেন্টিংয়ের নাম এ সেলফ পোর্ট্রেট কেন রাখা হয়েছে। এরপর জুন এই পেন্টিংয়ের মালিককে খুঁজতে থাকে পুরস্কৃত করার জন্য। অন্যদিকে ম্যারির বান্ধবী তাকে ফোন করে বলে সে পেন্টিং প্রতিযোগিতায় উইনার হয়েছে, আর এটি শুনে ম্যারি অত্যন্ত খুশি হয়ে যায়।
তবে ম্যারি যেই পেন্টিংগুলো করতো সেগুলো সব তার হাজব্যান্ড তার নিজের কাছেই রেখে দিত। আর ম্যারি এই পেন্টিংটি অনেক কষ্টের পর লুকিয়ে প্রতিযোগিতায় দিয়ে দিয়েছে। আর সে যখন শোনে তার ফার্স্ট পেন্টিংয়ে সে উইনার হয়েছে, সে অত্যন্ত খুশি হয়ে যায়। তাই সে তার বান্ধবীর সাথে দেখা করার জন্য জলদি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এখানে ম্যারি বাড়ি থেকে বের হওয়ার আগে তার বডিগার্ডদেরকে বলে সে হসপিটালে তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে, অতএব তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। তো এরপর ম্যারি হসপিটালে যাওয়ার নাম করে অন্য একটি রাস্তা দিয়ে তার বান্ধবীর সাথে দেখা করতে যায়। এরপর ম্যারি তার বান্ধবীর সাথে একটি হোস্টেলে গিয়ে দেখা করে। অন্যদিকে আমরা দেখতে পাই ম্যারির হাজব্যান্ড এতক্ষণে জেনে গিয়েছে ম্যারি হসপিটালে যাওয়ার নাম করে কোনো একটি হোস্টেলে গিয়েছে। আর এটা শুনে ক্যাং অত্যন্ত রাগ হয় আর ম্যারিকে খুঁজতে থাকে। এরপর ক্যাং ম্যারিকে খুঁজতে খুঁজতে পেয়ে যায় আর সে দেখতে পায় সে একটি ছেলের সাথে কথা বলছে। তবে এখানে সে দেখতে পায় ম্যারি ছেলেটির সাথে অনেক হাসি মুখেই কথা বলছিল। যাই হোক, এরপর সে ওখান থেকে ম্যারিকে টেনে বাইরে নিয়ে আসে আর তাকে গাড়িতে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর সে ম্যারিকে বলে, তুমি বলেছো তুমি হসপিটালে যাচ্ছ মায়ের সাথে দেখা করতে, তাহলে তুমি এখানে কি করছো? আর আমি দেখলাম তুমি ওই ছেলেটার সাথে কথা বলার সময় হাসি মুখে ছিলে, কিন্তু তুমি আমার সাথে কথা বলার সময় তো এরকম হাসি মুখে থাকো না। এবং সে ম্যারিকে আরও বলে, তুমি কি পালানোর জন্য আরও কোনো বুদ্ধি করছো? তোমার এইসব কারণেই তোমার পেছনে আমার বডিগার্ড লাগিয়ে রাখতে হয়। এবং তুমি ওই ছেলেটার সাথে কি করছিলে, তার সাথে তোমার কিসের সম্পর্ক? তখন ম্যারি বলে ওই ছেলেটি তার বান্ধবীর বয়ফ্রেন্ড। কিন্তু ক্যাং ম্যারির কথা বিশ্বাস করে না। সে বলে, আজ থেকে তুমি তোমার মায়ের সাথে দেখা করতে গেলে আমার সাথে যাবে, তুমি আজ থেকে বাইরে একা একই বের হতে পারবে না। তখন ম্যারি ক্যাংকে মেজাজ দেখিয়ে বলে, আমি যখন ইচ্ছা যাব, যেখানে খুশি যাব, তাতে তোমার কি? এটা শুনে ক্যাং অত্যন্ত রেগে যায় আর সে ম্যারিকে একটি থাপ্পড় মারতে চায়, কিন্তু থাপ্পড়টি সে ম্যারিকে আর মারে না। তখন ম্যারি ক্যাংকে বলে, মারলে না কেন? তুমি মেরে আমার এই চেহারাটিকে নষ্ট করে দাও, কিন্তু আমি জানি তুমি এই চেহারার উপরে আঘাত করতে পারবে না, কারণ এই চেহারাটা দেখতে তোমার মায়ের মতো। আর এখান থেকেই এই এপিসোডটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, বাকি এপিসোডগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং বাকি এপিসোডগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। তো বন্ধুরা, হয়তোবা দেখা হচ্ছে এর বাকি এপিসোডগুলো নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।